আজকে আর কালকের মধ্যে পার্থক্যের বিষয় হলো আজকে পড়াবো হলো প্রবাবিলিটি অফ ফ্লাড, রিটার্ন পিরিয়ড অফ ফ্লাড। এইটার বাংলা করলে হয় সম্ভাবত, মানে ফ্লাড হওয়ার সম্ভাবনা কত, রিস্ক কত থাকতে পারে, অথবা এই ফ্লাডটা কত বছর পরে হইতে পারে। আর দ্বিতীয় দিন পড়াবো হলো তোমাদেরকে ফ্লাড প্রেডিকশন। তোমরা হয়তো নিউজ পেপারে জেনে থাকবা যে দিয়ে থাকে প্রায় যে 2 দিন পরে বন্যা হতে পারে, 3 দিন পরে বন্যা হতে পারে। আবার হাওর এলাকায়, ওই যে সিলেটের ওদিকে বা চিটাগাং এ কিছু কিছু এলাকায় একটা ফ্লাড বলে ফ্ল্যাশ ফ্লাড, হঠাৎ করে বন্যা হয়, মানে প্রেডিক্ট করা যায় না, 2 ঘন্টার মধ্যেই পানি এসে ভর্তি হয়ে যায়। এগুলা কিভাবে প্রেডিক্ট করে, মানে সাইন্টিফিক ওয়ে, সেইটাই সম্পর্কে আজকে ধারণা দিব। এবং অনেকেই বলে যে 50 বছরের এরকম বন্যা হয় নাই, তাই না? গত 50 বছরের এই শব্দটা কি তোমরা পরিচিত না? আমার মনে হয় পরিচিত। এবং ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদেরকে অবশ্যই জানতে হবে জিনিসগুলো আসলে কি, এবং যদি না বলতে পারো তাহলে সমস্যাই তোমাদের। এখন আমরা, এইটা হলো, এই বইটা আমি আপলোড করে দেব। এটা হলো ইরিগেশনের বই, সন্তোষ কুমার গার্গ। এটা ফাইনাল ইয়ারে তোমাদের পড়তে হবে। পরবর্তী সেমিস্টারে তোমরা ইরিগেশন নেবা, তখন পড়তে হবে এই বইটা। তাই এই বইটা আবার একটু সহজ ভাবে বর্ণনা করছে এই প্রবাবিলিটি নিয়ে। সেই প্রবাবিলিটি এই জন্য আমি পড়াইতেছি। আবার সুব্রমণিয়ার বই থেকেও পড়াবো। সুব্রমণিয়ার বই থেকে অঙ্ক টঙ্ক সবই করাবো, এখান থেকে একটু ডেসক্রিপশনে যাবো। আচ্ছা দেখো, তোমরা একটু লিখতেও থাকো, আমি যেটা বলবো লিখে ফেলবা। সুব্রমণিয়া কি এই বইটাই যেটা এখন ফলো করতেছে এটাই না আরেকটা বই? না, দুইটা বই পড়বো। একটা হলো এস কে গার্গের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, আর একটা পড়বো সুব্রমণিয়া বই। দুইটা বই পড়বো। আমি দেখাই যে প্রবাবিলিটি, এখন তোমরা একটু লিখতে পারো, এই কোশ্চেন গুলা লিখে রাখো, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। প্রবাবিলিটি অফ অকারেন্স মানে বন্যা হওয়ার সম্ভাবনা কি, অফ এ সাচ এ 100 years flood equally exceedance probability। এক্সিডেন্স প্রবাবিলিটিটা কি, এক্সিডিং প্রবাবিলিটি বা এক্সিডেন্স প্রবাবিলিটি, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স, সম্ভাবনা 100 বছরের কত, ইন সাচ এ 100 years, ফর এক্সাম্পল 100 বছরের মধ্যে এই বন্যাটা হওয়ার সম্ভাবনা কত, সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। এখন এটা যদি বলে বন্যা হওয়ার সম্ভাবনা 0.01%, 100 বছরে একবার হওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট, এটা হলো সহজ হিসাব। তাহলে আমাকে যদি জিনিসটা বলা হয় 100 বছরে কত, 1/100 প্রবাবিলিটি শেষ। তাহলে মানে ওরকম, ধরো একটা পয়সার কয়েন তুমি আকাশে ছুঁড়ে মারলা, এখন কোন দিকটা পড়বে এর প্রবাবিলিটি কত, কারণ এখানে দুইটা পড়ার সম্ভাবনা আছে, তার মানে প্রবাবিলিটি হলো 1/2, মানে 0.5, তার মানে 50%। আর যদি একটা, যে আমরা লুডো খেলি, এখানে কি কয়টা সারফেস আছে? হ্যালো, কয়টা সারফেস, একটু কথা বলতে। 6টা সারফেস। 6টা সারফেস, এইটার প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা কত, 1/6 × 100। সিম্পল, হিসাবটা সহজ। আর এটাই বলছে p = 1/t। এগুলো একটু লিখে রাখো, পরে একটু ক্লিয়ার হতে তোমার সুবিধা হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ক্লাসে আসতে পরে নিয়ে কথা বলবো তোমার সাথে। কি ঠিক আছে? তা এখন আমাদের বিষয় হলো এই জায়গাটা। আবার নন অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্ভাবনা কত, যেটা হওয়ার সম্ভাবনা p, তাহলে 1 - p, সেটাই বলছে যে না হওয়ার সম্ভাবনা, নন অকারেন্স। এই জিনিসগুলা, টার্মগুলা লেখো, এগুলা ভালো করে লিখতে বলতেছে, এই জন্য টার্মগুলা তোমার কাছে নতুন। আমি মনে করি হয়তো 2-1 জন হয়তো জানতে পারো, যারা ডিপ্লোমা পড়ছো, আমি জানি না পারো কিনা। তারপরেও এগুলা পরীক্ষা, জবের ইন্টারভিউতে আসে, যে একটা শর্ট কোশ্চেন থাকে। এখন হয় কি, যে এগুলা যদি ভালো মতো বুঝো তাহলে অ্যান্সার গুলা করতে পারবা। তোমাদেরকে পরীক্ষায় কার সাথে কম্পিট করতে হবে, বুয়েটের, বিআইটির,
আরো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের সাথে। কিন্তু দেখো মানে পরীক্ষায় কোশ্চেন আছে জানা জিনিসই আসে, মানে যে বুঝবে সেই অ্যান্সারটা করতে পারবে। কারণ ধরো এমন একটা জিনিস আছে, এই প্রবাবিলিটির অঙ্ক সেও করবে, তুমিও ও করবে, তাই না? বেস ক্লোজ সেপারেশন তুমিও করে গেছো, বুয়েটের ছেলেটাও করছে। যখন তুমি জেনে ফেলছো তোমার সাথে বুয়েটের ছেলেটার বা তোমার প্রফেসরের বা তার প্রফেসরের নলেজের পার্থক্য ওই ক্ষেত্রে খুব একটা বেশি না। এই তোমরা যাদের শেয়ার করার সম্ভাবনা নেই তারা রাখো মাইকটা। এখন হচ্ছে এটা, তাহলে এইটা হলো প্রবাবিলিটি আর সম্ভাবনা। হ্যাঁ হ্যালো, কেউ কিছু বলতেছো? আচ্ছা, এটা হলো প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা কত, আর যদি বলি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 মাস হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, সোজা হিসাব। আর একটু যদি ঘোরায় পেঁচায় বলি, the probability of an event occurring r times in a successive year, 100 বছরের মধ্যে 5 বার এই বন্যাটা কত কত হইতে পারে, সেটা এই ইকুয়েশন দিয়ে পড়াইছে। আমরা তো পারমুটেশন কম্বিনেশনের ইকুয়েশন পড়ছি, সেটা এই ইকুয়েশন। এই ইকুয়েশনটা লেখো এবং এই লাইনটাও লেখো, এগুলো একটু লেখো, বুঝছো, যার খাতা আছে। এবং এইগুলা আবার অ্যাসাইনমেন্ট তোমাদেরকে একটু জমা দিতে হবে। কেউ ওয়ার্ডে করে দিতে পারো, অথবা যার কম্পিউটার নেই সে এক্সেলে করবে, হাতে করবা, হাতে করে দিবা। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে জানানো, তোমরা যাতে জানতে পারো জিনিসটা কি। এনিওয়ে, এখন আমরা সেকেন্ড স্টেজে যাচ্ছি, যে probability of event occurring r times in successive years। এখন আমি বলতেছি যে এই বন্যাটা 5 বার হইতে পারে 100 বছরের মধ্যে, কত মানে 5 বার হওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ, মানে প্রবাবিলিটি এটা পি। এখন এটা কিভাবে বাই করব, এখন এটা আমরা কিভাবে বাই করব, এই পিটা বাই করা। যেমন তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, মনে করো 40 জন। এখন 40 জনের হাইট কি সমান? না, একজনের। এখন যদি আমি র্যান্ডমলি নেই, র্যান্ডম মানে ওই তো এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, হিসাব দ্বারাও দেখবো যে আমাদের সবার উচ্চতা যদি সবাইকে পাশাপাশি দাঁড়া করাই, সবার উচ্চ একজনের কম একজনের বেশি এরকম। কিন্তু যদি যে সবচেয়ে খাটো ছেলেটা, তাকে 1 নাম্বার দিয়ে সামনে রাখি, তারপরের যে একটু উঁচু তাকে 2 নাম্বারে রাখি, তারপরে যে একটু উঁচু 3 নাম্বারে রাখি, এরকম 50টা ছেলেকে রাখলে তাদের মাথার উপর দিয়ে একটা কি কার্ভ চলে গেছে না? এটা কি আর স্ট্রেট লাইন হবে? আশা করি না, একটা কার্ভ হবে। এই কার্ভটাই আমরা ড্র করতে চেষ্টা করব, এবং এই কার্ভটা ড্র করে বলবো যে এই সেমিস্টারে 50টা ছেলের হাইট এত হয়েছে, আগামী সেমিস্টারে আরেকটা ছেলের হাইট কত হইতে পারে, তাহলে আমরা বাই করতে পারবো এখানে তার সম্ভাবনা কত, সেটা আমরা বাই করতে পারবো। তাহলে দেখো এটা হলো প্রবাবিলিটি n, n c r p r q n minus r। তাই এখানে এটা হলো n ফ্যাক্টোরিয়াল n minus r ফ্যাক্টোরিয়াল r p r, এটার সংক্ষিপ্ত রূপ। যখন r is equal to 2, মানে এখানে বলছে যে probability of occurrence, ঘটনাটা ঘটতে পারে, of an event twice in n successive years, মানে এইটা 2 বার ঘটতে পারে। n successive year তো 10 বছর হতে পারে, 100 বছর হতে পারে, যে কোনো একটা বছর হতে পারে। যে 2 বার এটা হওয়ার সম্ভাবনা কত, তাহলে r এর জায়গায় 2 বসে যাবে, n এইভাবে দিলে এবার এই ইকুয়েশনটা হবে। সোজা ইকুয়েশনটা যদি এটা সামারাইজ করি, n into p into q to the power n minus 1, এভাবে চলে আসবে। যদি r is equal to, এটা যদি r is equal to 1 হয়, মানে occurrence of accidents of an event once in n years, মানে 100 বছরের মধ্যে একবার হওয়ার সম্ভাবনা কত এই বন্যাটা। এই জিনিসগুলো একটু জটিল লাগতেছে হয়তো, প্রোগ্রামে ড্যান্স করি এভাবে আর
এইটা তোমাদের জটিল লাগতেছে, কিন্তু যখনই তুমি অঙ্কটা করবা তখন তোমার সহজ হয়ে যাবে। এখন যদি বলছে আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, মানে না হওয়ার সম্ভাবনা কত সেটা বলছে। যদি একেবারেই না হয় সেটা বলছে p0n ইকুয়াল টু q টু দি পাওয়ার n। এটা হলো স্ট্যাটিস্টিক্যাল জিনিস। আর এখানে একটু জিনিসটা লেখো, এখানে হলো আর। আর জিনিসটা কি? probability of an event occurring at least once যখন বলবে in a successive year it would be evidently equal to this। এখন এই আরটা হলো রিস্ক ফ্যাক্টর। the probability is called risk, hence the represent by r। এই ইকুয়েশনটা এখান থেকে আসছে। এটা হলো 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এন, আর কিউটা হলো এই যে এখান থেকে এখানে আমরা আগেই বলছি যদি কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি, এখানেও তাই করছে 1 মাইনাস কিউ, আর এখানে এই কিউটাকে 1 মাইনাস পি, এটা লিখলেই এই ইকুয়েশনটা ডেভেলপ হয়ে যায়। তার মানে আর ইজ ইকুয়াল টু, এটা লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এন, আর তারপরে হলো 1 মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস পি টু দি পাওয়ার এন। এইটাকে বলা হয়েছে রিস্ক ফ্যাক্টর। আমাদের এখন একটা সোজা অঙ্ক দেখলে তোমার ওই ইকুয়েশন গুলা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটাও করো, লিখতে পারো, লিখে নাও। আমি খুব ধীরে ধীরেই বুঝাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবা। A flood of a certain magnitude has a return period of 25 hours। মানে কোন একটা ফ্লাড, কোন একটা নির্দিষ্ট মানের ফ্লাড, রিটার্ন পিরিয়ড বললাম যে আবার হইতে পারে 25 বছরের মধ্যে। একটা বলছে প্রবাবিলিটি অফ এক্সিডেন্স, ওই যে একবার বলছিলাম মানে হওয়ার সম্ভাবনা, আর একটা নন প্রবাবিলিটি, নন এক্সিডেন্স, তাই না? এক্সিডিং আগের লাইনে ছিল, এক্সিডেন্স থাকলে পি, নন এক্সিডেন্স থাকলে 1 মাইনাস পি। আচ্ছা, বি দ্বিতীয় কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস ফ্লাড মে অকার ইন নেক্সট 12 ইয়ার্স। এখন রিটার্ন পিরিয়ড হলো, সে বলে দিছে 25 বছর পর এই বন্যাটা হবে, কিন্তু 12 বছর পরে এই বন্যাটা হওয়ার সম্ভাবনা কত? এগুলো সব স্ট্যাটিস্টিক্স, তোমরা হয়তো স্ট্যাটিস্টিক্স ভালো করে পড়ছো, প্রবাবিলিটি সম্পর্কে যার ধারণা আছে সে আরো ভালো করে করতে পারবে। এখানে বলে দিল যে রিটার্ন পিরিয়ড হলো টি, টি মানে 25 বছর, আর এক্সিডেন্স প্রবাবিলিটি মানে পি ইজ ইকুয়াল টু 1 বাই টি, সোজা হিসাব 0.04 অ্যান্সার। মানে এটা যদি পার্সেন্টেজে বলি তাহলে এটা উত্তর হবে 4%। মানে প্রথম কোশ্চেনটার উত্তর হইল হওয়ার সম্ভাবনা কত এই 25 বছর রিটার্ন পিরিয়ডে, প্রবাবিলিটি এক্সিডেন্স হওয়ার সম্ভাবনা কত, এটা হলো 4। আর যদি বলে যে নন এক্সিডেন্স মানে নন অকারিং অফ এ ফ্লাড ইন নেক্সট 10 সাকসেসিভ ইয়ার্স ইজ গিভেন বাই ইকুয়েশন দিস। তার মানে এইটা হলো যে না হওয়ার সম্ভাবনা ইন সাকসেসিভ ইয়ার্স এ n ইকুয়াল টু 12, যে 12 বছরে না হওয়ার সম্ভাবনা যে কত, প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস ফ্লাড অকার্স ইন এত, প্রবাবিলিটি হলো এত, এটা ক্যালকুলেশন করলে এটা হবে। এখন বলা হয়েছে প্রবাবিলিটি অফ অকারেন্স, তাহলে হবে এইটা হবে 1 মাইনাস পি, সোজা হিসাব এই 1 মাইনাস পি, পি হইলো এটা, তার মানে 0.387, এটাকে পার্সেন্টেজ করলে 38.7%। হিসাব সহজ, তাই তবুও তোমাদের কাছে একটু জটিল লাগতেছে, পরের অঙ্কটা করি তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। on the basis of isofluvial maps, ফ্লুভিয়াল মানে বন্যার ম্যাপ অনুসারে, একই রকম আমরা যেমন আইসোহেটাল মেথড পড়ছি সেরকম হলো the 50 years 4-hour maximum rainfall at Bangalore is found 16 centimeter। 50 বছরে 24 আওয়ার মানে 50 বছরের বন্যা নিচ্ছে কি 24 ঘন্টার বৃষ্টিপাত নিচ্ছে,
দেখা গেছে যে 50 বছরের মধ্যে 16 সেন্টিমিটারটাই ম্যাক্সিমাম হচ্ছে। ডিটারমাইন দ্য প্রবাবিলিটি of 24 hours rainfall of a magnitude equal to or greater than 16 occurring at Bangalore. কিন্তু এই 50 বছরের মধ্যে 24 ঘন্টার বৃষ্টিপাত পাওয়া গেছে 16 সেন্টিমিটার ম্যাক্সিমাম। সে বলছে যে বাঙ্গালোরে এখন 16 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদেরকে বাই করতে হবে যে কি বলছে কি মানে 16 সেন্টিমিটার হওয়ার, সরি 16 সেন্টিমিটার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আমাদের বের করতে হবে। কি কি বের করতে হবে? বলছে যে কমপক্ষে একবার 10 বছরের মধ্যে, কমপক্ষে 2 বার 10 বছরের মধ্যে, তারপর একবার 10 বছরের মধ্যে। দেখো এ আর সি এর মধ্যে একটু ডিফারেন্স আছে ল্যাঙ্গুয়েজের। এটা বলছে কমপক্ষে একবার, আর বলছে একবার হওয়ার সম্ভাবনা। এটা আমরা মনে রাখবো, মনে করে অঙ্কটা করবো। 2 times in 10 successive years, আর 2 বার হওয়ার সম্ভাবনা কত? এখানে হতে কিন্তু বলতে পারতো at least 2 times, তখন কিন্তু এটা একই রকম হয়ে যেত। যাই হোক, আমরা অঙ্কটা দেখবো কিভাবে অঙ্কটা সলভ করছে। ফ্রিকোয়েন্সি অফ রেইনফল t is equal to 50 years বলেই দিচ্ছে। এটা বলে দিচ্ছে 16 সেন্টিমিটার। আর সোজা হিসাব এক্সিডেন্স প্রবাবিলিটি 1/t 0.05 মানে 2%। আর probability of equally exceedance at least once in n successive year is given by equation as this. আমরা ইকুয়েশনটা এখন জানি, তোমাকে বলছিলাম আগে লিখে রাখতে। আরটা হলো ওই যে রিস্ক, আমরা যেটা বলছি রিস্ক, সেটাই আমরা বাই করব। আর এইখানে রিস্কটার আলাদা একটা নাম আছে, আমরা যেটা আগে দেখছি যে প্রবাবিলিটি, দিস প্রবাবিলিটি ইজ কল্ড রিস্ক। এখন এই রিস্ক, এই প্রবাবিলিটি আপনার রিস্ক বলা হয়েছে 1 minus p to the power n। এখন p হলো এই যে এই ভ্যালুটা 0.02, আর n টা আমাদের কি বলে দিছিল 10 সাকসেসিভ ইয়ার্স, সুতরাং এটা 10। এখন এইটা ক্যালকুলেশন করলে এত হয়, রিস্ক হলো এত, এটাকে 100 দিয়ে গুণ করলে মানে হবে এত পার্সেন্টেজ, 18.3%। এন্ড প্রবাবিলিটি, আবার দেখো এই ইকুয়েশনটাই চলে আসছে, প্রবাবিলিটি অফ অকারেন্স টুয়াইস ইন n ইয়ার্স। এখন 2 বার হওয়ার সম্ভাবনা কত? এই যে ইকুয়েশনটা আমরা আগেই দেখছিলাম, আমরা যেটা ডিরাইভ করছি ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা, এটা আমাদের পারমুটেশন, খুব সুন্দর একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাই আমাদের এখানে ফলো করতে হবে। এখানে 2, তাহলে nটা 2 হয়ে যাবে। এখানে যদি বলতো 5 বার হওয়ার সম্ভাবনা কত, আর এর ভ্যালুটা এখানে 5 হয়ে যেত, 5 ফ্যাক্টোরিয়াল n, এটা এইভাবে সিম্পল ক্যালকুলেশন করছি। n এর ভ্যালুটা আমরা জানি ইন n ইয়ার্স, n ইয়ার্স মানে এখানে বলে দিছে ও 10 ইয়ার্স আছে, সব জায়গায় 10 ইয়ার্স, সুতরাং n এর ভ্যালু সব সময় 10 ইয়ার্সই হবে। n 10 - 2 8। এখন এইটা ক্যালকুলেশন করে পাওয়া গেছে এইটা, তার মানে 10 বছরে এইটা 2 বার হওয়ার সম্ভাবনা হলো। আর n এর ভ্যালু সব সময় 10 কি ভিত্তিতে স্যার? এটা তো চাইছে সে 10 ইয়ার্স, n সাকসেসিভ ইয়ার্স 10। আচ্ছা, এটা যত চাবে ওই n এর ভ্যালুটা তাই ধরবো। হ্যাঁ, তোমাকে যদি বলতো 100 বছরের বন্যা, এখন বলতে পারে না যে তোমরা পেপারে কিন্তু দেখো, নিউজে দেখো এরকম বন্যা 100 বছরে হয় নাই। এইগুলা হলো এক্সপ্লেনেশন, সম্পূর্ণই স্ট্যাটিস্টিক্যাল টার্ম। এখানে একেবারে কোনো নির্ভেজাল স্ট্যাটিস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ সবার কাছেই। ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, সয়েল সায়েন্টিস্ট বলো, সোশিওলজিস্ট বলো, যেই যাক তার স্ট্যাটিস্টিক্স নলেজ থাকতেই হবে, তা না হলে সে কিছু করতেই পারবে না। মানে স্যার 10 বছরে 2 বার হওয়ার সম্ভাবনা কতবার আছে? একবার হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? এটা বলছিল কিন্তু কমপক্ষে once in 10 years, আর বলছে once in 10 years, আবার এখানে 2 times in 10 years। তার মানে তোমাকে কিন্তু at least বললে একটা কমপক্ষে একবার হওয়ার সম্ভাবনা কত,
আর একবার হওয়ার সম্ভাবনা কত? সে দুইটারই আচ্ছা স্যার উদাহরণ। উপরে উপরে আরেকটু উপরে স্যার টি ইকুয়াল টু 50 ইয়ার্স এটা কি রেইনফল স্যার? হ্যাঁ, এটা বলে দিচ্ছে এই যে না ওই যে না রিটার্ন পিরিয়ড টি রিটার্ন। ইয়ার। আচ্ছা 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 মানে সে 50 বছরের মানে বন্যার তার রেকর্ড আছে। আমরা আরেকটু পরে আলোচনা করলে আরেকটু ক্লিয়ার হবে। যত হইতে আচ্ছা স্যার মানে আলোচনা করতে 0.02 থাকো তাহলে আমাদের 0.02 টা কি এটা পার্সেন্টেজ আর পার্সেন্টেজে আসবে না স্যার 0.02 টা প্রবাবিলিটি এক্সিডেন্স, হ্যাঁ 2%। 2%। আচ্ছা ওকে স্যার। আর এখানে রিস্ক ফ্যাক্টর হলো এটাও প্রবাবিলিটি মানে ই করার জন্য। 18.3%। হ্যাঁ, এখন তুমি ধরো একটা ব্রিজ বানাইতেছো, তুমি বলতেছো যে আমার এই এই সময় বন্যাটা 10 বছরের মধ্যে এই যদি 16 সেন্টিমিটার উপরে একটা ব্রিজ বানাই, সরি একটা ড্যাম কথা চিন্তা করো, ইমব্যাঙ্কমেন্টের কথা। ইমব্যাঙ্ক হলো নদীর পাশ দিয়ে যে আমরা রাস্তা বানাই কি প্রোটেকশন দেওয়ার জন্য নদীর বন্যা থেকে। তা নদীর রাস্তাটা কত উঁচু হতে হবে? যদি 16 সেন্টিমিটার উঁচু হয় তাহলে এই বন্যাটা হয়ে এটাকে এক্সিড করবে কত? যদি বলে 10 বছরের মধ্যে 2 টাইমস, তাহলে এটার উত্তর কি হবে? এরা বলবে যে এটার ইয়ার সম্ভাবনা হবে মানে 1.53%। 1.53%। দুইবার মানে ইয়া হওয়ার সম্ভাবনা কত? আর একবার যদি হয় তাহলে 1.67%। তাহলে একবার হইলে এইটার ইয়াটার সম্ভাবনাটা বেশি হবে, আর দুইবার হইলে এত বড় বন্যা দুইবার হওয়াটা একটু কম আশা করি, ঠিক না? আমার কি জি স্যার। বুঝতে একবার পারছো? স্যার হ্যাঁ জি একবার হলো 16.7% আর দুইবার হলো স্যার 1.5%। হ্যাঁ, তাহলে মানে তাহলে একবার সম্ভাবনা একটু দুইবারের সম্ভাবনাটা কম। এত বড় কম। বন্যাটা 10 বছরের মধ্যে দুইবার হইতে পারবে কম, একবার হইতে পারবে দুইবারের চেয়ে বেশি। অনেক অনেক বেশি। সময় এমন এইগুলা গান টান চাইরো না, দেখতে হবে। এখন পরবর্তী অঙ্কটাও দেখি আমরা, সেই একই দেখবো। দেখি এখানে কি 5% রিস্ক অফ ফ্লাডিং। প্রশ্নটা ভালো করে পড়ো। হোয়াট রিটার্ন পিরিয়ড ইউ would adopt to in a design of a culvert in a drain on a drain, মানে একটা ড্রেনের উপরে একটা কালভার্ট বানাবা, সেটার রিটার্ন পিরিয়ডটা কত হইতে হবে? if you are allowed to accept 5% risk of flooding, আর এর ভ্যালুটা 5, তাই না? 5%। আর in a 25 years of expected life of culvert, এই কালভার্টটা তোমার লাইফ ধারণ করতে হবে 25 বছর। 25 বছরে তোমার বন্যায় এই 5% রিস্কে তোমার বন্যা হয়ে মানে এটাকে ডুবাই দেওয়ার সম্ভাবনা কত? এখন আমাকে সেটাই বের করতে হবে। তো 5% হইলে r = 0.05, সোজা হিসাব। তা আমাকে বাই করতে হবে ইয়াটা কি রিটার্ন পিরিয়ড। রিটার্ন পিরিয়ডটা কি? এনটা হলো রিটার্ন, এন এর মানটা কত? এন এর মান তো সোজা হিসাব, আমাকে বাই করতে হবে। ও সরি, ইয়া কি বলছে? টিটা রিটার্ন তো টিটা রিটার্ন না? হ্যাঁ হ্যাঁ, if is expected life of the culvert, what return period you would adopt? Sorry, রিটার্ন পিরিয়ড তো এন, এনটাই বাই করতে হবে তোমাকে। ও সরি, ভুলে গেছে, আমার তো বাই করতে হবে টিটা বাই করতে হবে। তাহলে তোমাকে এনটা তো তোমাকে দেওয়াই আছে যে 5 ইয়ার্স এক্সপেক্টেড লাইফ, 25 ইয়ার্স, এই লাইফটাই 25 ইয়ার্স তোমাকে ধরে অঙ্কটা করতে হবে। যেমন এই ইকুয়েশনটা তোমরা জানো, এই যে এই ইকুয়েশনটাই এখানে লিখছে, এখানে 5, পিটা হলো প্রবাবিলিটি, আর 1/p সমান টি হয়ে যাবে, এটাই বাই করছে। p = এত, এটাকে 1/p করছে, তাহলে এই টি রিটার্ন পিরিয়ড 488 ইয়ার্স, 500 বছরের 5% রিস্ক নিয়ে করলে এটার সম্ভাবনা হলো 25 বছরের মধ্যে মানে তোমার ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে, মানে এইটা তোমাকে ধ্বংস করার সম্ভাবনা 500 বছর, মানে 488 বছর। স্যার
একটু কমপ্লিকেটেড না? Yes, 1 equal to 1, yeah, p equal to 1 by t. That means t equal to 1p. তাই না স্যার? p is equal to 1 by t. t, আর এটা যদি আমি t equal to চলে যাই তাহলে 1 into p, t equal to 1 into p, এটাই তো না না না, রিটার্ন ভ্যালুটা বের করবো না স্যার? তাহলে t equal to 1 into p না? p is equal to এত, এখন এইটাকে উল্টায় দিলেই এত বের হয়ে যাবে। স্যার p মানে equal এই to 1 by কোশ্চেন p is equal to 1 by t, t, এখান থেকে যদি আমি t আনি, t equal to 1 by t কে t ইকুয়েশন থেকে যদি আমি t equal to 1 into p করতে পারি না স্যার? না না না, এই 1 equal to না, এখানে তুমি এটা সমান চিহ্ন দিচ্ছে, এটা মানে p বাই করতে হবে। এখানে তোমাকে t এই পাশে নিলে 1 by p, আর p এই পাশে নিলে 1 by t। এটা শুধু 1 by, এটার সাথে ওইটার সম্পর্ক নাই। আর আরটা হলো কি, বুঝতে পারছো? তাহলে স্যার t equal to শেষে আনসারের ঘরটাতে t equal to 1 by 0.00205, এটা কিসের মান বেরোলো? p এর 1 by p, p এর মান দেখালো 1 by t বাইরে হচ্ছে সোজা হিসাব 1 by p। না, এইটা এই যে প্রবাবিলিটি 1 by p মানে প্রবাবিলিটি। হ্যাঁ, না এইটা হলো না 1 by p রিটার্ন পিরিয়ড, আর p is equal to probability। প্রবাবিলিটি, হ্যাঁ, মানে p equal to probability 1, এই প্রবাবিলিটিকে 1 দিয়ে ভাগ করে দিয়েছে আর কি। হ্যাঁ, এই বার করে রিটার্ন ভ্যালু বের করার জন্য। হ্যাঁ, রিটার্ন ভাগ করার জন্য এই কোশ্চেনে বসাইছে, p এর ভ্যালুটা এখানে বসাই দিয়েছে, এখানে বসাই দিলে t টা এই পাশে চলে গেছে, এই t টা এখানে আসে পড়ছে, শেষ। এখন বুঝতে পারছো? না ক্লিয়ার না আরো? তাহলে একটু নিজে নিজে করে একটু ব্রেন খাটায় করলে হয়ে যাবে। এই যে যেমন আর এখানে ইকুয়েশনটা, আর আমরা আর এর ভ্যালুটা কোথা থেকে পাইছি, আবার দেখাই, আর সমান এত 1 minus q to the power n। এখানে কি আরটা কি বলছে? probability of an event occurring at least once in n successive year। আর এখানে at least শব্দটা আসছে, সুতরাং এইটাও মনে রাখতে হবে। এগুলা জাস্ট একটু বুঝে একটু মুখস্থের ব্যাপার আছে। আর এইখানে বলা হয়েছে probability of an event not occurring at all in successive year, না হওয়ার সম্ভাবনা কত? q to the power n, তার মানে ইকুয়াল টু 1 minus p to the power n। 1 minus p equal to q, সেটাই বলা হয়েছে। আর এটা হলো 1 minus q to the power n, আর 1 এটা হলো এটা। এই ইকুয়েশন গুলা একটু পড়ে বেশি বেশি করে পড়ে মুখস্থ করবা, পরীক্ষার হলে এইগুলা প্রায় আসে, ছোট ছোট এরকম অঙ্ক দেওয়া থাকে, আর যদি না বুঝো অঙ্কগুলো আর করতে পারবা না। তাহলে এই যে পি প্রবাবিলিটিটা আমরা এইভাবে বাই করছি, কিন্তু বাস্তব অর্থে দেখা গেছে এই প্রবাবিলিটিটা পিটা এম বাই এন দ্বারা প্রকাশ করে। দেখা গেছে যে এর মধ্যে এটার সাথে অতটা খুব একটা মিল পড়ে না, মানে অ্যাকুরেট হয় না, কিন্তু আরো যদি অ্যাকুরেট করতে যায় তখন দেখা গেছে যে শুধু সিম্পল স্ট্যাটিস্টিক্স এর ভাষায় না করে এইভাবে করলে হয় প্রবাবিলিটি এন। এটা তো ক্যালিফোর্নিয়া ফর্মুলা স্যার, p equal to m by n। ক্যালিফোর্নিয়া ফর্মুলা। যাই হোক, আমরা এখন এই যে t is equal to n by m, এখন এই m by n টা কি আমরা একটু পরে আলাপ করব। তার আগে আমরা দেখে যাই, এই যে এখানে চারটা বেশ কয়েকটা দেওয়া আছে, এই উইবল ফর্মুলা, হ্যাজেন ফর্মুলা, এইগুলা একটু নাম করা বেশি। সে p is equal to m এর সাথে n এর এগুলা একটা সম্পর্ক বাই করে ইকুয়েশন দেখাইছি। এগুলা বিভিন্ন ফ্লাডের ক্ষেত্রে বিভিন্ন রকম সম্পর্ক যুক্ত হয়, বিভিন্ন নদীর ক্ষেত্রে সেটি প্রকাশ করছে। এখনো এটাই বলছে, চান্সেস অফ পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করছে, এত পার্সেন্ট পিক ডিসচার্জ এত। যত 99% ফ্লাড হওয়ার সম্ভাবনা, কি সবচেয়ে প্রবাবিলিটি গ্রাফ লগারিদম প্রবাবিলিটি পেপারে আঁকা হয়েছে, যে 99% ফ্লাড হওয়ার সম্ভাবনা অনেক কম, আর 0.1% তাহলে একটা বিশাল ফ্লাড হতে হবে আর কি। এখন ধরো এই অঙ্কটা করলে আরেকটু ক্লিয়ার হওয়া, এইগুলা কিভাবে করছে আমরা একটু দেখব। এখানে প্রশ্নটা একটু পড়ো নিজে নিজে।
flood frequency record on a river have collected for 17 years starting from 51 to 67 মানে সে বলছে 17 বছরের ডেটা আছে and the peak value of flood observed during the each of these 17 years tabulated in table এই টেবিলে দেওয়া আছে এটার মানে কি বুঝতে পারছো ধরো 1951 সালে একটা বন্যা হয়েছে বন্যা মানে কি প্রতি বছরই কি নদীর পানি বাড়ে আবার কি সেপ্টেম্বর অক্টোবর অথবা জুন জুলাই বাড়ে আস্তে আস্তে কমতে থাকে তাই না সবচেয়ে এই বছরের সবচেয়ে কত পানির উচ্চতাটা হলো সেটা আমরা লিখে রাখছি 1951 সালে হয়েছিল 3000 52 সালে হয়েছিল 4400 কিউবিক মিটার পার সেকেন্ড 53 6000 বাড়তেছে আবার 54 যায় কমে গেছে ব্যাপারটা তো তাই না 55-তে আরো কমছে আবার 56-তে আবার বাড়ছে 57-তে কমছে তো এইরকমই হয়েছে কিন্তু আমিও তো বলছিলাম একটা ক্লাসে র্যান্ডমলি তোমাদের যদি কালেক্ট করি তাহলে এরকমই হবে ডাটাটা এরকম হবে না হাইট তোমাদের ক্লাসে 50 জন ছেলেকে যদি র্যান্ডমলি কালেক্ট করি তাহলে হাইটটা তো এরকমই পাবো এখন জিনিসটা বুঝতে হবে আসলে আমরা কি ব্যাক করতে চাচ্ছি আমাদের আবহাওয়ার সংবাদ যখন দেওয়া হয় তখন কি আর আমরা যখন একটা ব্রিজ কালভার্ট বা একটা রাস্তা ডিজাইন করব নদীর পাড় দিয়ে তখন ওইটা ডুবে যাওয়ার সম্ভাবনা কত সেগুলো হিসাব করেই ব্যয় করতে হবে এইগুলো অঙ্ক টঙ্ক করে মানে রেল লাইন করতে গেলে ধরা হয় যে 200 বছরের মধ্যে বন্যা হলেও ডুববে না কোন একটা রোড করতে গেলে কস্টেও দেখতে হয় বলবো যে 100 বছরের বন্যা হলেও ডুববে না এরকম estimate magnitude of flood having frequency এই যে 80 বছর 400 বছর এগুলো আমরা বাই করব ইউজিং সেমি লগ গ্রাফ পেপার আমরা এগুলা এক্সেলেও করতে পারি এগুলোও করতে পারি এখন আমরা এটা কি করে করব খেয়াল করে দেখো দেখো এগুলা কি এখানে সবচেয়ে বড় বন্যাটা কত সালে হয়েছে দেখো তো 1964 স্যার 1964 সালে 9000 তাই না আর সবচেয়ে ছোটটা 1955 রাইট 2900 দেখো ওই অনুসারে সাজাইছে দেখছো 64 9000 আর সবচেয়ে নিচেরটা ওই যে বলছিলাম না সিরিয়ালি সাজাইছে সবচেয়ে বড় ফ্ল্যাগটা এখানে কি লিখছে 1 নাম্বার র‍্যাঙ্কিং করছে the number of times year's peak is equal to exceeded ranking of flood n flood এই র‍্যাঙ্কিংটা m দিয়ে প্রকাশ করছে 1 2 3 4 সিরিয়ালি তো সবচেয়ে বড় বন্যাটার নাম দিয়েছে 1 নাম্বার বন্যা তারপর 2 তারপর 3 এরকম আর এইখানে করছে কি ফ্রিকোয়েন্সি নির্ণয় করছে t is equal to n/m nটা হলো কতটা বন্যা আমরা ডেটা কালেকশন করছি 17টা 17 আর এটা 1 ভাগ স্যার একটা ক্যালিফোর্নিয়া ফর্মুলা দেখছিলাম t = m/n না স্যার এখানে উল্টে ফেলছে হ্যাঁ ওইটাই আবার ওইগুলা একটু এক একটা বন্যা হ্যাঁ এক একটা এটা m/n+1 দিচ্ছে এটা মানে তাদের একটু কারেকশন আছে কেন এটা করছে আমি এই যে ক্যালিফোর্নিয়া হ্যাঁ n/n কেন এই বিজ্ঞানীরা কেন একটু ডিফারেন্ট করছে এগুলা নিয়ে একটু পরে আলোচনা করব যারা স্ট্যাটিস্টিক্স এটা তারা খুব ভালো বুঝে তবে তাই বলে মনে করো না স্ট্যাটিস্টিশিয়ানরে জিজ্ঞেস করো সেও অ্যানসার দিতে পারবে না একজন হাইড্রোলজিস্ট যে স্ট্যাটিস্টিক্স ভালো বুঝে সেই ভালো অ্যানসার দিতে পারবে কি আমার কথা কি বুঝতে পারছো তার মানে এই না যে স্ট্যাটিস্টিশিয়ান পারে না তা না কিন্তু যে যার ফিল্ডে যে সে তত স্মার্ট এখন হলো এটা তা এখন এটা সিরিয়াল মতো সাজাইছে এখন এটা ক্যালিফোর্নিয়া দিয়ে এটা করছে আসলে ব্যাপারটা হইছে যে আরো 4টা 5টা না আরো 10-12টা এরকম ইকুয়েশন আছে যেগুলা দেখা গেছে যে পরে মিলায় যে আসলে মানে অরিজিনাল ভ্যালুটা যা হইছে আমার ইকুয়েশন দিয়ে তত পাইলে এটা কত অ্যাকুরেট হলো সেটা মিলানো হয় মিলায় দেখা গেছে ওরটা করলে বেশি মিলে ওরটা বেশি করলে মিলে এগুলো আবার ডিপেন্ড করে নদীর ক্ষেত্রে তুমি ধরো পাহাড়ি এলাকার নদী নিছো তারটা একরকম হবে তারপরে যে এখানে টাইডাল এরিয়া আছে কর্ণফুলী নদী
ডাউন স্ট্রিমে টাইডাল আছে সেখানে একরকম হবে, আবার আমার বাড়ি ময়মনসিং, ময়মনসিং এর নদীর আর আলাদা হবে কারণ ফ্ল্যাট, এখানে টাইডালও নাই পাহাড়ও নাই, একেবারে সমতল ভূমির উপর দিয়ে নদীটা চলে গেছে। তো এই ক্ষেত্রে এই ভ্যালুগুলা একটু ভ্যারি করবে, যেটা এই ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে। এই যে এই চারটা ইকুয়েশন এখানে দিছে, আরো আছে। যাই হোক, আমরা ওগুলা অত জানতে যাব না, আমরা ক্যালিফোর্নিয়া মেথডটাই জানবো, একটা জানলেই হবে। মানে আমাদের বিএসসি কোর্সের জন্য যে মাস্টার্স করবা বা ইয়ে করবা বা থিসিস লিখতে যাবা, ফাইনাল তোমরা আগামী সেমিস্টারে থিসিস লিখতে যাও, তখন তাকে আবার এই বিষয় করতে হইলে তাকে একটু বেশি করতে হবে। ঠিক আছে, এখন বলছে চান্স, প্রবাবিলিটি, চান্সেস অফ পার্সেন্টেজ। কি বলছিলাম, p is equal to 1/t, এই t 1/t, ঠিক আছে, ইনটু 100, সোজা হিসাব। তাহলে কত হইছে, p is equal to 1/17 ইনটু 100, কি 5.9। আমার এখন বুঝতে পারছো? হ্যালো হ্যালো, শুনতেছো? স্যার 1/1 জায়গায় 100 হয়ে গেছে কেন স্যার? পার্সেন্টেজে প্রকাশ করছে যে চান্সেস, মানে চান্স, এখানে প্রবাবিলিটি, মানে p is equal to 1/t দিছিলাম না, ইনটু 100, মানে পার্সেন্টেজই প্রকাশ করছে সেটাই এটা। তারপরে সে এগুলা গ্রাফে করছে, এই গ্রাফটা হচ্ছে এরকম। এখন গ্রাফটা এই যে 100 হলে এরকম ফ্ল্যাট, তারপরে 0 হলে এত, এগুলা সে গ্রাফে করছে এগুলা। আর ফ্রিকোয়েন্সি ইন ইয়ার্স এটা করছে সেমি লগ গ্রাফ পেপারে। এটা একটা স্ট্রেট লাইন আছে, এই জন্য আমরা সেমি লগটা পছন্দ করি, কারণ স্ট্রেট লাইন হয় আমার ভ্যালুটা বের করতে অনেক সুবিধা হয়। আর যদি নরমাল গ্রাফ পেপারে করি, এখানে ভ্যালু বাই করতে আমাদের কার্ভ হয়ে যাবে, কিন্তু ভ্যালু বাই করতে একটু সমস্যা হবে। কিন্তু এখন এক্সেলে তো বের করা যায়, প্রোগ্রামিং তো করে বের করা যায়, ফলে কোনো সমস্যা হয় না। কি হলো তোমাদের স্টুডেন্ট এত খারাপ প্রেজেন্টেশন কেন? প্রেজেন্ট এত লোক কেন? আচ্ছা, স্যার অসুস্থ, স্যার অনেকে অসুস্থ, তার বাসায় নিজেরা না হলেও তার আত্মীয় অসুস্থ। অসুস্থ হয়েছে দেখে তো, অসুস্থ হয়েছে এক্সকিউজ নাই, আসতে পারিনি, এটা তো মোবাইলে বসেও দেখা যায়। মনটা ভালো না আর কি স্যার। ওগুলা ওগুলা করে লাভ নেই, তাহলে পড়ালেখা বাদ, যাদের মন ভালো থাকে না তাদের পড়ালেখা বাদ। আচ্ছা যাই হোক, এই যে n is equal to এই ইকুয়েশনটাই আমরা এই বই দেখে করব। এটা হলো সুব্রমণিয়ার বইটা, এই সেম জিনিসই লেখা হয়েছে এখানেও তাই। আমরা আরেকটু ডিপে চলে যাব, এখানে বিভিন্ন মেথডও বলা হয়েছে যে কি করছে। আমরা এই মেথডটা পড়বো, গাম্বেল ডিস্ট্রিবিউশন। এটা একটু বড় করি আমি। এটা একটু লেখো, গাম্বেলস মেথড। আমরা এরকম কয়েকটা মেথডই আছে, বেশ কয়েকটা মেথড, আমরা একটা দুইটা, গাম্বেল মেথড আর একটা হচ্ছে লগ পিয়ারসন টাইপ 3 মেথড, এই দুইটা মেথডই শিখতে চেষ্টা করব। আর আমি চাইবো যে তোমরা এটা অ্যাসাইনমেন্ট করে দিতে পারবা, কারণ তোমরা আমার মনে হয় কয়েকজন এক্সেলে স্মার্ট হয়ে গেছো। আমি জানি না প্র্যাকটিস করছো কিনা, আমার মনে হয়েছে তোমরা একটু ফাঁকিবাজি বেশি করছো, কেন করলা জানি না, কারণ অ্যাসাইনমেন্টে তোমাদেরই কি সবচেয়ে বেশি প্রিপেয়ার করে দেখানো হয়েছে, এই জন্য তোমাদের আলসামিটা বেশি বাড়ছে। যাই হোক, এখন গাম্বেল নামে একজন বিজ্ঞানী, সে তখন এই মেথডটা আবিষ্কার করলো, এইটা প্রবাবিলিটিটাকে সে বললো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এগুলার সবগুলার একটু ব্যাখ্যা সে দিছে। এই মেথডটা কিভাবে বাই করছে সেটা আমাদের এটার ডিরাইভেশন আছে, মানে কিভাবে সে ফর্মুলাটাকে এস্টাবলিশ করছে সেটা আছে। আমি স্ট্যাটিস্টিক্স এর বই দেখছি, কিন্তু আমরা ওইটা জানতে যাব না, এটা আমাদের সিলেবাসে নাই। কিন্তু কারণ হলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে এত ডিপে পড়ানো হয় না। আর আমাদের উদ্দেশ্যটা কি আমরা আরেকটু পরে বুঝলেই বুঝতে পারবো যে কি উদ্দেশ্য, কেন পড়ছি এটা। তা প্রবাবিলিটি হলো এইটা সমান এইটা, আর এইখানে কি এই y এর ভ্যালুটা দেওয়া হয়েছে, y সমান আলফা ব্র্যাকেটে আছে x মাইনাস a।
আর এর ভ্যালুটা হলো এত, x বার হলো x বার আমরা স্ট্যাটিস্টিক্সে কি দিয়ে প্রকাশ করছি, x বার সমান মিন মানে এভারেজ, আর এটা একটা কনস্ট্যান্ট, আর সিগমা x, সিগমাটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর আলফাটা এই যে এখানে যে একটা আলফা আছে, আলফাটা হলো 1.2825 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ওয়াইটা সমান তাহলে হলো কি এই ভ্যালুগুলা, এই এর ভ্যালুটা এখানে বসাইছে, আলফার ভ্যালুটা এখানে বসাইছে, বসায় এই সংক্ষিপ্ত রূপ পাইলো ওয়াই সমান এত, তার মানে x মাইনাস মিন ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস একটা কনস্ট্যান্ট, যেখানে বলেও দিছে x বার ইজ ইকুয়াল টু মিন সিগমা x স্ট্যান্ডার্ড। এই ইকুয়েশনটা লেখো, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইন এ পার্টিকুলার ইট ইজ ভ্যালু, ঠিক আছে, এটাই বলা হয়েছে। এখন ওই যে আমরা যে এটাও মুখস্থ করতে হবে তোমাদেরকে, এখানে বলা হয়েছে যদি আমরা ট্রান্সপোজ করি, যদি এটা আমরা মানে ডিরাইভ করি আর কি, তাহলে আমরা মাইনাস ln 1 মাইনাস পি, এটা আমরা পড়ছিলাম প্রবাবিলিটি, সেই পি, এই যে এই পিটা এই ভ্যালুটা হলো এটা, আর ওয়াইটি হলো আমাদের হলো রিটার্ন পিরিয়ড, ওয়াই জিনিসটা কি, এটা তো টাউ টাউ দেখা যাচ্ছে স্যার, ওয়াই টাউ কিন্তু মনে হচ্ছে স্যার, টাউ মনে হচ্ছে স্যার, কোনটা টাও, ওই যে ওয়াই এর পরে যেটা স্যার, এইটা হ্যাঁ হ্যাঁ এটা টি রিটার্ন পিরিয়ড টি, এটা বলে দিচ্ছে ফর এ গিভেন টি, হয়তো টার মতোই দেখা যাচ্ছে কিন্তু আসলে টি, ঠিকই ধরছো। এখন ওয়াইটি ইজ ইকুয়াল টু এত, এখন এইটাকে যদি একটু লগে, এটা ln ln এ বাই করছে এত, আর যদি লগ স্কেলে ধরো তাহলে একটু কনস্ট্যান্ট হয়ে এগুলাই হয়, একই ভ্যালু হবে দুইটা, কোনো চেঞ্জ হবে না। আর আমাদের আসল ইকুয়েশন হলো xt is equal to x bar plus k into standard deviation, k এর ভ্যালুটা হলো এইটা, যেটা আমরা এখান থেকে পাইছি, এই যে এইটার সম্পর্কে ভ্যালুটা আমরা দেখবো আর কি, যে এই জিনিসটা আসলে কি, এখানে একটু মুখস্থের বিষয় আছে, সেটা আমরা পরে দেখবো। এখন গাম্বেল ইকুয়েশনে হলো xt is equal to x bar k plus k স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন x আসলে x জিনিসটা কি, এটাই আমরা এখন একটু আলোচনা করব। x টা কি, x টা ওই যে বন্যার ইয়েগুলা কিছুক্ষণ আগে আমরা যেগুলা দেখছিলাম, এই যে ডাটাগুলা, এই যে এটাই হলো x, আর x বার হলো এই ডাটাগুলার এভারেজ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমরা বের করার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আর যদি ভুলে যেয়ে থাকো, ভুলে যাওয়ারই কথা, আবার মনে করে নাও, এই যে এখানে দেওয়াই আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে সূত্রটা বের করতে হয়, এখানে লেখাই আছে স্ট্যান্ডার্ড স্যাম্পল সাইজ যদি n হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এত, এটা বলা হয়েছে কে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, কে ইজ ইকুয়াল টু এত, কে ওয়াইটি মাইনাস ওয়াই বার এটা এসএন। এই ভ্যালুগুলো আমরা পরে অঙ্ক করতে গেলে এইটার পাবো জিনিসটা কি, আসলে ওয়াই বার এন আর এসএন ভ্যালুটা হলো টেবিল থেকে আসবে, এবং এইটার এন এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 0.577, আর এসএন এর ভ্যালুটা হবে 1.2825, এটা হয়ে যাবে। আমরা যে এখানে দেখতে পাচ্ছি এগুলো আসলে ইনফিনিটির ক্ষেত্রে, এই যে 0.577, আর একটা জায়গায় 1.2825, এগুলা হলো যদি ইনফিনিটি, মানে যে তোমার ডাটা 100 বছরের বেশি ডাটা থাকে, আমি আবার বলতেছি মনে রাখো 100 বছরের যদি ডাটা থাকে বেশি তাহলে ওইটাকে ইনফিনিটি ধরা হয়, এবং ইনফিনিটির ভ্যালুটা এই হিসাব করে বলা হয়। আর এটা টেবিলও দেওয়া আছে, ইকুয়েশনও আছে, কিন্তু আমরা টেবিল থেকে বের করাই সহজ। দেখো এখানে yn এর ভ্যালু দেওয়া আছে গাম্বেলের এক্সট্রিম ভ্যালুর ক্ষেত্রে, আর এটা হলো এটা কিসের ভ্যালুটা দেওয়া আছে, কই লেখা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিডিউসড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসএন ভ্যালুটা দেওয়া আছে। যেমন ধরো তোমার যদি দেওয়া থাকে 25 বছরের বন্যা হয়েছে ডাটা আছে, তাহলে ভ্যালুটা হবে 1.0915, আর যদি 100 বছরের বেশি দেওয়া থাকে তাহলে ওই যে 1.2825,
ওই ডাটাটাই ধরে নিতে হবে। এখানের ক্ষেত্রেও তাই 0.577 শেষ। এখন আমার এই লগ প্রবাবিলিটি স্কেলে এটা আঁকছে, এটা আমরা আঁকবো আজকে এবং একে দেখবো যে কিভাবে আঁকা হয়েছে। এখানে দেখো ইয়ার দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, আর এখানে কি ম্যাক্সিমাম প্লট দেওয়া আছে। ইয়াটা পড়ো, কোশ্চেনটা পড়ো, আর এদিকে একটু নিচের দিকে খেয়াল করো, আর আমি সেই সুযোগে একটু পানি খেয়ে আসি। এই কোশ্চেনটা পড়ো, জাস্ট এই যে অ্যানুয়াল ম্যাক্সিমাম রেকর্ডেড ফ্লাডস ইন এ রিভার ব্লা ব্লা বা পড়ে এখানে বলা 100 ইয়ার্স 50 ইয়ার্স, আর ডাটাগুলা একটু দেখো কোন বছরে কত রকম বন্যা হয়েছে এটা একটু দেখো। আর এই কোয়েশনটা তো আমরা একটু জানছি জিনিসটা কি, n+1 28, এনটা হলো এখানে 27 বছরের ডাটা দেওয়া আছে, 27-28 বছরের ডাটা দেওয়া আছে, মানে 1951 সাল থেকে 77 সাল আমি বলেই দিলাম সব। তারপরেও তুমি দেখো, দেখে একটু এই যে পরের অঙ্কটা করব, যদি তোমার বই থাকে দেখলা, না থাকলে এই জায়গাটাই পড়ো। 1 মিনিট পানি খেয়ে আসি। যাই হোক, আমার মনে হয় এই সুযোগে তোমরা পড়ে ফেলছো, আমি আবার পড়ি। annual maximum recorded floods in river ভীমা যায় না, দেওরগাঁও, মানে a tributary of the river কৃষ্ণ রিভারের ট্রাইবিউটারি এটা, ওই রিভারের ওই ভীমার রেকর্ড করা হয়েছে, মানে 1951 সালে সর্বোচ্চ পানি প্রবাহিত হয়েছে এত, 52 সালে এত, 53 সালে এত, এই আমার মনে হয় বুঝতে পারছো কি, ঠিক না? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, এইরকম ফ্লাড বন্যাগুলো দেওয়া আছে, যেটা আমরা আগের ইয়াতেও দেখছি, সেম কেস। এখন টিপি আমাদেরকে এখানে রিকারেন্স ইন্টারভ্যাল বলা হয়েছে টিপি, এটা n+1/m 28/m। এমটা কি ছিল, এমটা কি ছিল জানো? এখানে দেখো কি লেখা, র্যাঙ্কিং অফ দা ফ্লাড, মানে সবচেয়ে বড় বন্যাটা 1 2, এটার আরেকটা নাম আছে নাম্বার অফ টাইমস দ্য ইয়ার্স পিক, আবার ইকুয়াল টু অর এক্সিডেড, মানে এইভাবে বলা হয়, নাম্বার অফ টাইমস দ্য ইয়ার্স পিক এটাও বলা হয়, আবার এটাও বলা হয় এক্সিডেড, আর র্যাঙ্কিং অফ ফ্লাড, সবগুলো একই। একটু বুঝে মুখস্থ করতে হয়, তাহলে অঙ্ক করার সুবিধা হয়। তাহলে এখানে ওই র্যাঙ্ক করা হয়েছে 1 2 3 4 5, তাহলে ম্যাক্সিমাম ফ্ল্যাটটা হয়েছে 7826। কত সালে হয়েছে এটা, সালটা আর গুরুত্ব নাই এখানে। আর বড় স্যার বড় এনটা কি, টিপি ইকুয়াল টু বড় এন, ক্যাপিটাল এনটা কি? কত সালে হয়েছে দেখো তো, এখানে সবচেয়ে বড় বন্যাটা 1967 সাল। 1977 সালে স্যার, 1977 সালে না 1967 1967 সালে সবচেয়ে বড় বন্যা হয়েছে, বড়, হ্যাঁ 7826, তাহলে এটা র্যাঙ্কিং কত হবে, 1 1, এখানে 1। তারপরেরটা হয়েছে 6900 হয়েছে 2,
এটা কত সালে হয়েছে? 6900 কই যেন দেখছিলাম। দেখো তো কত সালে হয়েছে? এই যে 64 সালে। তাহলে কোন বছরে হইলে ওটার আর গুরুত্ব নাই এখন। এখন হলো র্যাঙ্কিং ওয়ার্ডার নাম্বার, মানে 1 2 3। এখানে তাহলে আমাদের 27টা ডাটা আছে, তাই না? এখানে 28, আর এখানে 15 16, 14 15 16, এইভাবে 27টা। তাহলে মানে আমাদের 27টা বছরের ডাটা আছে। 27 বছরের ডাটা ভেরি গুড ডেটা। কি ঠিক আছে? আর এখানে ওই যে টিপি সমান কত? স্যার অর্ডার নাম্বারগুলো কি ডিফারেন্স লিখছে স্যার? অর্ডার নাম্বারগুলো এম এম তো অর্ডার নাম্বার, সবচেয়ে বড় বর্ণার নাম 1 নাম্বার, তারপরে ছোটটা 2 নাম্বার, তারপরে ছোট। না এই ডান পাশে স্যার 3 নাম্বার কলাম, এই 15 16 17 18 এটা কি, এগুলা কি সিরিয়াল? অর্ডার নাম্বার এম। হ্যাঁ অর্ডার নাম্বার। এই 14 এর পরে 15 16 17 আচ্ছা আচ্ছা আচ্ছা, একসঙ্গে লেখছে আর কি, নাহলে তো অনেক লম্বা হয়ে যেত। মানে একটা আলাদা কলামে লিখছে আর কি। হ্যাঁ আলাদা কোনো, রাইট। এখন করছে, এখন কইরা তোমরা এগুলা হলো এক্সেলে করবা। এক্সেলে কইরা আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। এইটা হলো ইয়ার গাম্বেলের ইকুয়েশন, সেইভাবে করছে, করে এটা করছে। আমি এক্সেলটা একটু দেখাই দিই নাকি? জি স্যার, জি স্যার। আগে আগে ডাটাটা তুলে রাখলে ভালো হইতো, আমি অবশ্য ভুলে গেছি এটা তুলে রাখতে। আমার মনে হয় এক্সেল ফাইলটা তোমাদের দিছিলাম, ওইটাতে থাকার কথা। ওপেন করবো স্যার, আমি খুঁজবো। করো তুমি, তোমরা করো, দাঁড়াও দেখি আমার কাছে আছে কিনা। আমার কাছে ছিল, এখন খুঁজতে হবে। তাহলে আমি এক্সেল ফাইলটা করে দিতে পারতাম। দাঁড়াও আমি বের করি। হাইড্রোলজি, এখানে থাকতে পারে। স্যার পাইছি স্যার। ওইটার মধ্যে কি 7.4 প্রবলেমটা আছে? করা দেখো তো। 6 ডান স্যার, এটা 6.11 আর এটা হলো 6.7 on the ordinance system hydrogenous river draining catchment area flooded টা তো নাই স্যার, বুঝতেই স্যার। এটা হলো 7.53। কি ব্যাপার, এখানে তো দেখি নাই। এটা এখানে আসলো কেন? যা ভুল করে আসলো। মেবি নাই স্যার। আছে তো অবশ্যই আমার কাছে। আপনার কাছে থাকবে অবশ্যই, আমাদের কাছে যেটা আসছে ওইটাতে নাই আর কি। এটাই তো রাখছিলাম, এই মেয়েটা তো করছিল, এটা তো নাই না, তাহলে নাই। আর একজন জওয়ারুল ইসলাম, ও তো ভালো করছিল অ্যাসাইনমেন্ট। স্যার এখানে एग्जांपल 6.7 টা আছে, following the ordinates of a storm hydrograph। 6.7 অন্য। একটা আছে, পাওয়া গেছে। একটু অঙ্ক কমপ্লিট করে নাই, যাই হোক ডেটাগুলো আছে, ভেরি গুড। তাহলে আমরা করে ফেলতে পারবো। দেখো ও ও অঙ্কটা করছে কিন্তু ডাটাগুলো তুলে নেই। যাই হোক কোন একটা জায়গা হয়তো করছে, আমরা জানি না।
তা এখন দেখো এক্সেলে এইটা সলভ করে কেমনে আমি একটু দেখাই দিচ্ছি। স্যার আমাদের পেজ নাম্বার 260 সুব্রামানি এই শীট পর্যন্ত আছে, বাকি দুইটা শীট ওয়ার্কশিট নাই। যাই হোক তোমাদের এখন নিজে করতে হবে, এটা আমি দিব না তোমাদের, তোমাকে নিজে করতে হবে, করে জমা দিবা। এখন আশা করি সবাই পারা উচিত। তোমরা আগের অঙ্কগুলো তোমাদের অনেক ভালো করে দেখা দিচ্ছি, যে স্মার্ট আছে সে করতেই পারবে। এখন দেখো আমি কি করি, এই ডাটাগুলা সাজাই। দেখো খুব ভালো করেই করতে পারবো আশা করি। যেমন ধরো ভেরি করে খেয়াল করো, এখানে আমি কপি করি, সিলেক্ট করলাম, কপি করলাম, তাই না? কপি এখানে করতে পারি না? কি করব, ট্রান্সপোজ করলাম। তাহলে কি এটা ছিল হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল হয়ে গেল, হয়ে গেছে? জি স্যার। হ্যাঁ হয়ে গেছে না? সেই আমার মনে হয় সবাই ভালো করে খেয়াল করো, যদি জানো তাহলে তো ভেরি গুড, আর না জানলে এখন শিখে নাও। এবার আবার কপি করব, কপি করে আবার এখানে কি করব, কোনটা করব, ট্রান্সপোজ। ট্রান্সপোজ। তাহলে কি 60 এর পর 61 আসছে? রাইট স্যার। হ্যাঁ জি স্যার। এখন আবার ওইটাও কপি করব, তবে এই শীটটা তোমাকে দিব না আমি, মনে রাখো নিজে নিজেই করতে হবে। কপি, নো প্রবলেম স্যার, ডাজন্ট ম্যাটার, অসুবিধা নেই স্যার, করা যাবে। হ্যাঁ আশা করি পারবা তোমরা, ভালো করে দেখো। আর আমি তো এটা কপি দিয়ে দিচ্ছি, এটা তো ইয়ার গেল। এখন আমরা কি বাই করব, ফ্লাডের ডাটা গুলো দিব। এটা আমরা কি দিব, কপি দিয়ে এখানেও কি করব, এক্সপোজ। তাহলে কি ওই সিরিয়ালি সাজা হয়ে গেল, তাই না? 1959 সালে কত ছিল বন্যা? 3757। 3757 ঠিকই আছে না? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। তারপরেরটা কি, ম্যাক্সিমাম ফ্লাড রেট। এইগুলা ক্ষেত্রে হয় কি, যে স্টুডেন্টরা বেশি প্র্যাকটিস করে, এই জন্য টিচারদের চেয়ে এগুলাতে বেশি স্মার্ট হইতে হয়, টিচারদের চেয়ে বেশি পারে। আশা করি তোমরাও আমার চেয়ে বেশি পারবা যদি প্র্যাকটিস করো, আর যদি না করো তাহলে আমার চেয়ে কম পারবা। আর যদি আমার চেয়ে কম পারো তাহলে মনে করবো আমি ভালো শিক্ষা দিতে পারি কি। আমার কথা কি বুঝতে পারছো? আমাদের সময় সিভিল ইউনিভার্সিটি 4টা জায়গায় পড়ালেখা হইতো, সিভিল ইঞ্জিনিয়ারিং 4টা না 5টা, 4টা বিআইটি ছিল, ওই রাজশাহী, খুলনা, চিটাগাং, আর আরেকটা কই ছিল, রাজশাহী, খুলনা, চিটাগাং, এই 3টা, আর বুয়েট। কি বুঝতে পারছো? আর এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক জায়গায় পড়ালেখা হয়, অনেকেই সবাই জানে, এবং অনেকেই এক্সেল ওয়ার্ড জানে। আমরা তো এক্সেল ওয়ার্ড ওই সময় জানতামই না, সুতরাং বেশি। এখন হচ্ছে কি আমাদের র্যাঙ্কিং করতে হবে না, 1 2 3, এখানে কি, এখানে কি আমরা দেখে দেখে বাই করব র্যাঙ্কিং কোনটা কম বেশি? আমরা এক্সেলে করতে পারি না? পারি স্যার, ম্যাক্সিমাম মিনিমাম। সর্টিং করে করতে পারি, কপি করি এটা, এটা কপি করে সর্ট করে এখানে, সরি আরেকটু করি, এটা আমরা কপি করে এখানে পেস্ট করি, ঠিক আছে? পেস্ট করব অ্যাজ এ টেক্সট, এটার সাথে এটার কোনো রিলেশন নাই, টেক্সট করে সেভ করে দিব। এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা করব কি, সর্ট করব, লার্জেস্ট টু, সর্ট এন্ড ফিল্টার দুটেই, লার্জেস্ট টু স্মলেস্ট, এক্সপান্ড, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, এটা দিয়ে করি। কি হয়ে গেছে, সবচেয়ে বড়, কি হয়েছে 1 2, এটাই হয়েছে না, হয়েছে? জি স্যার। এখন র্যাঙ্কিং করি, এখন কি এই দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে এখানে আমি কার্সরটা কই রাখছি দেখো, এখানে রাখলে একটা যোগ চিহ্ন হয়েছে, এই কোণায় রাখলে আরেক ধরনের যোগ চিহ্ন হয়েছে। এখানে ডাবল ক্লিক করব, কি র্যাঙ্কিং ঠিক হয়ে গেছে, 27টা হয়ে গেছে আমাদের।
হ্যালো, স্যার এখন দেখো 23 নম্বরে আমাদের ফ্ল্যাট কত? 2947। বইয়ের সাথে মিলাবো। অবশ্যই 23 নম্বরে কত? 2947 হয়েছে? হয়েছে। ঠিক আছে, কারেক্ট স্যার, ইউ আর কারেক্ট। আমি কারেক্ট না, কম্পিউটার কারেক্ট। আচ্ছা, এখন আমাদের তো হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে? নেক্সট স্টেপটা কি? টিপি বাই করতে হবে, তাই না? এখানেও খেয়াল করে দেখো, খুব মন দিয়ে দেখবা, না বললে আবার বলবা বুঝায় দিব, কিন্তু বলবা যে পারবো না। টিপি, তাই না? পি পিটা নিচের দিকে ছিল, এটা কিভাবে লিখবো? টিপি আমি বলে দেই, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, ফরম্যাট সেল দিব, কি এই যে আসছে, কি সাবস্ক্রিপ্ট দিব, তাই না? এখানে আমি 12 দিতে পারি। কি টিপিটা নিচে হয়ে গেছে না, এক কোণায় পড়ে গেছে, আমি মাঝখানে করে দিলাম। কি এটা তোমাদের পারতে হবে, র্যাঙ্কিং, তাই না? এম সমান কত, এগুলা তোমাকে পারতে হবে। এটা কিভাবে লিখছে তোমাকে জানতে হবে। ও এটা ঠিক মতো লেখা নাই, চেক করছে কি ইনসার্টে যে এই টেক্সট বক্সটা ক্লিক করে এনে এখানে লিখে দিচ্ছে। তোমার এটা করার দরকার নেই, আমি একটু শিখাই দেব, তোমরা যাতে নিজেরাই করতে পারো, সেই অভিজ্ঞতা অর্জন করতে পারো। টিপি সমান কত ছিল আমাদের ইকুয়েশন? n+1 ডিভাইডেড বাই এম। m। আমাদের m কোনটা? সাইজ স্যার, সাইজ। m তো র্যাঙ্কিং। হ্যাঁ, আর এন সাইজ 1951, 1952। হ্যাঁ, n হলো এই যে এইটা না, n হলো এখানে কতটা ডাটা আছে আমরা বাই করতে পারবো, এখানেও দিতে পারি সমান চিহ্ন দিয়ে n নাম্বার ভ্যালু মনে হয়, এটা আমরা এখানে ক্লিক করলে, এটা যদি সিলেক্ট করি এই কলামটা, তাহলে আমরা হয়তো পেয়ে যাব। স্যার কাউন্ট, COUNT, কাউন্ট। ও কাউন্ট, ভেরি গুড, ইকুয়াল টু কাউন্ট। ভালোই পারো, আমি তো ভুলে গেছিলাম। কাউন্ট, যদি এরকম ভুলে যাও, আমার মতো যদি ভুলে যাও, যারা আমার মতো বুড়া হয়ে গেছো, 27টা হয়েছে কি, বুঝতে পারছো? বয়স্ক মানুষদের একটু সমস্যা হয় কি, যে তাড়াতাড়ি ভুলে যায়, আর ইয়াং মানুষের ব্রেইন অনেক খালি জায়গা থাকে, যত নিতে থাকে তত আসতে থাকে, আর বুড়া মানুষের জায়গা যত নিচে, এখন হলো এগুলো হলো পড়ে যাওয়ার প্রসেসে আছে আর কি। ঠিক আছে, তারপরেও আল্লাহর রহমতে আমি ভালোই পারি, একেবারে খারাপ না। তোমাদের মধ্যে অনেকে দেখি ভালোই পারতেছে। তা এখন হলো এটা সমান টিপি সমান কত? n+1, তাই না? আমরা একটা ব্র্যাকেট দিই, n-1 স্যার। n n প্লাস, n প্লাস প্লাস না স্যার, মাইনাস না, দেখেন স্যার প্লাস প্লাস, এটা উঠে নাই। ওখানে এখন n মাইনাস ভ্যালুটা দেখলাম। আমাদের কত? n ভ্যালুটা কত? 27। 27। এই 27 এর জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে কি এটা আমাদের ফিক্সড রাখতে হবে, তাহলে F4 এ ক্লিক করলাম, তাহলে আমার জায়গাটা ফিক্সড হয়ে গেল। প্লাস দিব 1 ব্র্যাকেট ডিভাইডেড বাই কত? m ডিভাইডেড বাই m সমান এই ঘরটা, তাই না? এটা আমরা ফিক্স করব না কি, ঠিক এটা আছে? নিচে নামাবো। হ্যাঁ, এটা কিভাবে নিচে নামাবো? টেনেও নামাইতে পারি, ডাবল ক্লিক। আবার ডবল ক্লিক করেও নামাইতে পারি। এখানে কি এরকম আসছে, আমরা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি। ওই যে লিখবো, এই যে এখানে ক্লিক করব, এটা আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে ক্লিক করলে, ওরে বাবা অনেক, পারবে, বাম পাশে দিলে কমবে। এই পাশে দিলে 2টা ডিজিট পর্যন্ত আমরা রাখবো, এর বেশি রাখবো না, 28। তাহলে কি আমাদেরটা হয়েছে? চলো আমরা দেখি আমাদেরটা হচ্ছে কিনা। কি হয়েছে? টিপি ইজ ইকুয়াল টু 28, 14, 9.33,
7 স্যার টিপি ইকুয়াল টু n মাইনাস m লিখছে, আমরা এখানে প্লাস করছি, সূত্রের মধ্যে মাইনাস করছে। কই মাইনাস না, সবই প্লাস। হ্যাঁ আপনি দেখেন স্যার, কই টিপি ইকুয়াল টু n মাইনাস, এই যে স্যার n এটা মাইনাস 1, ওখানে নাই হয়তো, প্রিন্টিং এ দুর্বল। তাহলে এটা প্লাস না? প্লাস। ওকে, যাই হোক, তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন এইটা আমরা গ্রাফ আঁকবো। এটার একটা এইখানে আমাদের আরেকটু করতে পারি, মিন এভারেজ। এভারেজ বাই করা আমার মনে হয় অনেকেই পারো, তোমাদের ক্লাসেও দেখি ভালোই পারো, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়াতে তোমরা উইক কেন? এভারেজ কিভাবে বাই করে বলো তো? ইকুয়াল টু এভারেজ এ বি জি। হ্যাঁ, এভিজি সমান এ বি, এই যে এ বি ই এভারেজ চলে আসছে। আমরা এইটা সিলেক্ট করলাম, এই কলামটা পুরোটাই সিলেক্ট করলাম, করলে আমাদের কত, এন্টার দিয়ে দিলাম, এভারেজ চলে আসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটি, চলে আসছে স্যার, এই যে এইটা খেয়াল রাখতে হবে কিন্তু এসটিডি অনেকগুলা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল কিন্তু অনেক কঠিন সাবজেক্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এসটি। এখানে আমরা ক্লিক করব, আবার এই সেলটাই, এই কলামটাই চুজ করব, এন্টার দিব। তো এটা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমার এভারেজ। এভারেজ। আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এভারেজ কত, 4263 আর 1432। দেখি মিলছে কিনা, কি ঠিক আছে? মিলছে না, 4263 1432 ঠিক আছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। x বার 4263 মিটার কিউব পার সেকেন্ড। মিটার কিউব পার সেকেন্ড। আমার মনে হয় তোমরা এটা লিখতে শিখছো অলরেডি, তারপরে আবার দেখাই দিই। এখানে মিটার কিউব পার সেকেন্ড কিভাবে লেখে তোমরা কি জানো? এটা যদি ডিসচার্জ লিখি, এটা যদি ডিসচার্জ, মিটার কিউব এই থ্রিটা উপরে উঠাইতে হলে কি করতে হবে, সিলেক্ট করে, আমি আবার বলতেছি ফরম্যাট সেল, এখানে দিতে হবে সুপার স্ক্রিপ্ট 12 দাও। কি হয়ে গেছে? এটা তো এখানে চলে আসছে। তা আমরা এই দুইটা সেল সিলেক্ট করে ওয়াপিং করতে পারি, মার্জ এন্ড সেন্টার, ওয়াপিং টেস্ট এখানে করলে ভিতরে চলে আসছে। হ্যালো, হ্যালো, কথা জি স্যার আসছে, কিন্তু এই ডিসচার্জের ইটা এদিকে পড়ে গেছে, তাই আমরা এই সেলটাকে একটু বাড়ায় দিব, তাহলে ডিসচার্জ। তাহলে আমি কিভাবে করছি সেভাবেই করবা, আর এই ছেলেটা কিন্তু অন্যভাবে করছে, টেক্সট মানে যখন করছে অত স্মার্ট ছিল না আর কি, ঠিক আছে? কষ্ট করছে স্যার, অনেক কষ্ট করে করছে স্যার। হ্যাঁ, অনেক কষ্ট করে করছে। যাই হোক, তুমি যত স্মার্ট হবা তত সহজ হয়ে যাবে, কি আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এখন তারপরে কি করছে, তারপরে আমাদের কি করতে হচ্ছে, এটা হয়ে গেছে। এখানে তো গ্রাফ করে নাই, তাই না? গ্রাফটা কই, নাকি আগে ফালাইতে আসছি? গ্রাফ উপরে স্যার, উপরে। গ্রাফটা আগে ছিল, তো অঙ্কটা গ্রাফ আছে, দিস দ্য গ্রাফ। তবে গ্রাফটা অত অ্যাকুরেট না। এখন এখানে কি দিছে, রিকারেন্স ইন্টারভ্যাল টি ইয়ার্স, আর এখানে দিছে ডিসচার্জ। তাহলে আমরা এক্স এক্সিস হলো টিপি আর ওয়াই এক্সিস হলো ডিসচার্জ। তাহলে আমরা এটা কি করতে পারবো না? আমার টিপিটা হলো কি এক্সিস, কি এই টিপিটা কি এক্সিস ভুলে গেলে হবে, এক্স এক্সিস, আর ওয়াইটা
ডিসচার্জ ডিসচার্জ। তাহলে চলো আমরা ইয়ে করি, আমরা এই এটা চুজ করে ফেলি, কই যেন কিভাবে করে কি করতে যাচ্ছি স্যার? গ্রাফ করতে, সেমিলগ গ্রাফ পেপার আঁকবো না? হ্যালো স্যার, ইনসার্ট ইনসার্টে কই যাব, একটু মনে করো। শুধু গ্রাফ আছে না স্যার? হুম, কতগুলো গ্রাফ আছে? এটা একটা কোনটা? একটা নেই স্যার। একটা নিলে হবে না, এত সোজা না। লাইনে যাব না, আমরা এই স্ক্যাটারে যাব। এখানে ক্লিক করলে স্যার লিনিয়ার গ্রাফ পাবো, তো সেক্টর গ্রাফ পাবো। স্ক্যাটারে যাব, এটা যে এটা সিলেক্ট করি, আমাদের স্ট্রেট লাইন, আমাদের এটা সিলেক্ট করতে পারি। আমার মনে হয় এটা সিলেক্ট করলে বেটার। এটাই সিলেক্ট করি। আরে বাবা, এটা তো এক্স এক্সিস ওয়াই এক্সিস কিছু নাই। আচ্ছা, আমরা কই যাব? রাইট ডাটা ক্লিক সিলেক্ট করে নিতে স্যার আসে স্যার, ডাটা সিলেক্ট করে নিই তো সেই জন্য আসে নাই। ডাটা সিলেক্ট করলে আসবে। এই যে সিলেক্ট ডেটা, ঠিক আছে, রাইট ক্লিক করব। এখন তো আমাদের সাদা একটা ইয়ে আসছে না, এটা দেখতে পারতেছো তো? জি স্যার। হ্যালো, হ্যাঁ, পারতেছি স্যার। এইখানে রাইট ক্লিক করব, রাইট করে সিলেক্ট ডেটা দিব, সিলেক্ট ডেটা দিয়ে অ্যাড ডেটা দিব। অ্যাড এখানে সিরিজের নামটাও দিতে পারি। এক্স এক্সিসটা সিলেক্ট করলাম, এটা এক্স এক্সিস, কোন পর্যন্ত যাব এই কলামটা শেষ পর্যন্ত। তারপরে ওয়াই এক্সিসে ডিসচার্জ। ডিসচার্জ, এইটার শেষ। ঠিক আছে, এখন লোকেশনটা দেখাবো কোথায় আমরা চাচ্ছি। ওকে। কি উদ্ভট একটা গ্রাফ আসছে না? এটা কি গ্রাফ আসছে? এটা তো কি আমরা এখানে বইয়ে দেখছি, এটা কি রকম? এটা কি সেমি লগ না? এটা নরমাল, আর এটা সেমিলগ। এটা লগ। এই যে সেমি বলা হয়েছে কেন? অর্ধেক, সেমি মানে অর্ধেক না? এটা হলো নরমাল স্কেলে আর এটা লগ স্কেলে। আমরা তাই করব, এইটাকে আমরা লগ স্কেলে নিয়ে যাব, রাইট ক্লিক করব। কোথায় ক্লিক করব? এইটা সিলেক্ট করব, এই ডেটার উপরে, সরি, এক্স এক্সিস উপর সিলেক্ট করে রাইট ক্লিক, হয় নাই, ফরম্যাট অ্যাক্সিস। সরি, ফরম্যাট এক্সিস। তারপরে আমরা লগ কোথায় লেখা আছে? লগারিদমিক স্কেল, শেষ। ডাটাগুলো ঠিক করে দিব স্যার। -1 -0.1 ঠিক আছে না? হ্যাঁ, মাইনর কোনটা? ইউনিট স্যার, ইউনিট মাইনর ঠিক আছে? পয়েন্ট ঠিক করব। মাইনর, মাইনর, হ্যাঁ মাইনর, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাহলে ঠিক আছে। মাইনর। এইটা খুব একটা মনে হয় চেঞ্জ করা যায় না। এখানে আমরা ইয়ে করে দেই, অ্যাড মাইনর গ্রিড লাইন, যোগ হয়েছে না? বোঝা যাইতেছে না, তাই না? এটাকে আমরা লাল দিয়ে দিই, সুন্দর হয়ে যাক। কি হলো না তো? হলো না কেন? ও, এটা ভুলে গেছি। এইটা আমরা ইয়ে করব, ও এইটাকে আমরা ইয়ে করব, অটোমেটিক দিয়ে দিচ্ছি। যাক, তোমরা এই লাইনটাকে কালার করা যায় কিভাবে? এইটা মনে হয় হয়েছে, লাল দিচ্ছি, তুমি নীল লাল যায় রং দিতে পারো, দিয়া সুন্দর করবা, করে রাখবা। ও এখানে আমাদের লাইন দেওয়া হয়েছে, এটা আমরা রিমুভ করে ফেলি। যাই হোক, আমি কিছু ভুল টুল করছি, ইচ্ছা করি আর ইচ্ছা করি হোক, যে তোমরা শিখতে পারো। এখানে দিলে ইয়েগুলা চলে যাবে। আমরা এখানে কি করব? ইয়া দিব, ট্রেন্ড লাইন দিব। ঠিক আছে, ট্রেন্ড লাইনটা কিভাবে দিব? হচ্ছে না,
রাইট ক্লিক করব, অ্যাড ট্রেন্ড লাইন, তাই না? অ্যাড ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছো? রাইট ক্লিক করে ডাটার মধ্যে রাইট ক্লিক করে অ্যাড ট্রেন্ড লাইন। ঠিক আছে, এখন আমরা কোনটা দিব? এক্সপোনেনশিয়াল দিলে মিলছে? মিলে না। লিনিয়ার দিলে হয় না। লগারিদমিক স্কেল দিলেই বেশি পারফেক্ট হয়। পলিনোমিয়াল না। পাওয়ার না। মুভিং অ্যাভারেজ নো। আমরা কোনটা দিব? লগারিদম। লগারিদম স্কেল। ভেরি গুড, হয়ে গেল। আমরা চাইলে ইকুয়েশনও দেখতে পারি, নতুন একটা ইকুয়েশন ডেভেলপ হচ্ছে। আর স্কয়ার ভ্যালুটাও দেখতে পারি। কি ঠিক আছে? এখন আমাদের হয়ে গেল সবই। আমরা এইটাই টাইটেল, এখন চার্টের টাইটেল দিতে পারো, আর এক্স এক্সিস ওয়াই এক্সিস দিতে পারো। কিভাবে দিবা? কিভাবে দিবা? এক্স এক্সিস কই জানা যায়? ডিজাইনে? ডিজাইন স্যার, ডিজাইন বাম পাশে এড চার্ট এলিমেন্ট। এইটাই না? অ্যাড চার্ট এলিমেন্ট। জি স্যার। অ্যাক্সিস, এক্সিস টাইটেল, অ্যাক্সিস টাইটেল, চার্ট টাইটেল। ভার্টিক্যাল হরিজন্টাল। হ্যাঁ, ভার্টিক্যাল অর হরিজন্টাল। ভার্টিক্যাল আর হরিজন্টাল। এখানে কে লাল দাগ দিয়ে রাখছে আমি আর সরাইতে পারতেছি। আচ্ছা, প্রাইমারি হরাইজন্টাল, তাই না? আর প্রাইমারি ভার্টিক্যাল। ভার্টিক্যাল এখানে দিলে ডিসচার্জ। এখানে ক্লিক করো। আচ্ছা, এখানে কি ছিল? ডিসচার্জ। ডিসচার্জের ইউনিটও দিতে হবে। মিটার কিউব পার সেকেন্ড। মিটার 3 পার সেকেন্ড। তিনটা সিলেক্ট হচ্ছে না। হয়েছে। এখন আবার রাইট ক্লিক, বুঝেনি ফরম্যাট এক্সিস নাকি? হবে না স্যার, হবে না স্যার, স্যার হবে না। হবে না? না, শিফট প্লাস, চার্টের ভিতর শিফট প্লাস দিতে হবে স্যার। আমরা চার্টের ভিতর আছি না, শিফট প্লাস দেন স্যার। শিফট প্লাস দিলে উপরে উঠবে? হলো না তো? কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল প্লাস। না, এটা তো এখান থেকে হওয়ার কথা না। না হবে না স্যার, চার্টের ভিতর আছি তো, চার্টের ভিতরে ওই ফাংশনটা আসবে না। ব্যাটারি ইজ রানিং স্লো। তাহলে ল্যাপটপ চার্জার যাচ্ছে না। হলো না কেন? এটা তো হওয়ার কথা ছিল। স্যার কন্ট্রোল প্লাস দিছেন স্যার? কন্ট্রোল প্লাস হ্যাঁ দিছিলাম তো। কন্ট্রোল শিফট প্লাস দেন স্যার। হয়েছে। ভেরি গুড, তুমি তো দেখি ভালোই জানো। তো যাই হোক, আমি তাহলে খুঁজতে খুঁজতে মরতাম। আসলে এক্সেলে কিভাবে দিতে হয়, তাহলে তোমাকে অনেক সময় সার্চ করতে হতে পারে। তোমরা গুগলে যে সার্চ করে দেখে নিয়ে নিবা। তোমরা এইভাবে তোমার স্মার্টনেস ইমপ্রুভ করবা, এইটা এইভাবে করবা, করলে হয়ে যাবে। এখন এইটা ডিপ করে দিতে পারো, ট্রেন্ড লাইন ফরম্যাট, তাই না? এখানে তুমি কালারটা চেঞ্জ করতে পারো, আর ডিপ করতে পারো, তাই না? জি স্যার। ড্যাশ টাইপ দিতে পারো। এইটা এটা আরো মোটা করতে পারো নাকি? 1 পয়েন্ট এটা দিলেই হবে। ড্যাশ টাইপ না দিয়া এই টাইপ দিই, কি ঠিক আছে? হয়ে গেছে না? এটা দিয়ে আর কালার দিতে পারি, বা ইয়েলো যেটা পছন্দ হয় রেড দিয়ে দিলাম, অথবা সবসময় রেডটা ভালো না, যাই হোক এটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল, তাই না? আমার এটা হয়ে গেছে। এখানে তুমি ইচ্ছা করলে
এগুলারও ইয়াও চেঞ্জ করে ফেলতে পারো, তাই না? গোল গোল আছে, তুমি এটাকে কি করতে পারো, দেখ এটা তুমি তোমার মতো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। জি স্যার। ঠিক আছে, এখানে লাইন না, এখানে কই গেল, চলে স্যার গেছে। আপনার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, শেষ করুন তাড়াতাড়ি স্যার। অনেকক্ষণ পড়ায় ফেলছি না, 8টা 8:30 না ল্যাপটপে। সাড়ে বাজতেছে স্যার। তোমাদের আর পড়ালেখা টায়ার্ড হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, ল্যাপটপ বলতে টাইট হয়ে গেছে। হ্যাঁ, না ল্যাপটপে কানেকশন ছিল না, আমি কানেকশন দিয়ে দিছি, অফ হবে না। আচ্ছা ঠিক আছে। না ব্যাটারি, হ্যাঁ ব্যাটারির ইয়ে কমে গেছে। তো যাই হোক, এখন চার্জ হচ্ছে। এখন তোমাদের দেখাই দিলাম পুরোটাই। আমি কি কি পড়াইলাম একটু ব্রিফিং এ যাই। এখন এই গ্রাফটা করা শিখছি, এটা মিলে নাই, আমি ওই আগের স্টুডেন্ট দিয়েও করাইছিলাম, এখানে মনে হয় কিছু ভুল আছে, তারা তো কম্পিউটারে করে নাই, নিজের মতো করে দিয়ে দিছিল, হয়তো ভুল আছে। এনিওয়ে তোমরা অন্যগুলা করে দেখতে পারো, এইটা করছে কিনা দেখি। এটা ভালো স্ট্রেট লাইন হয়েছে। তো তোমরা এই ডাটা দিয়েও করতে পারো, আমি এই বইটা আপলোড করে দেব তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এই বইটা সফট কপিটা নিয়ে নিলা, পেজ নাম্বারটা মনে রাখো, 460 পেজ, 460 পেজ মনে রাখলে সুবিধা হবে। তো মনে রাখো আজকে এই পর্যন্তই থাক, আর আমি দেখি কি আর কি বাকি রইলো তোমার পড়ানোর। এইখানে অঙ্কগুলা করছে গাম্বেল ডিস্ট্রিবিউশন, ওয়াইটি, আর ওয়াইটি দিয়ে কি এগুলা যে বলছিলাম না 5 ইয়ার্স 10 ইয়ার্স রিটার্ন পিরিয়ডে ডিসচার্জ বাই করছে, এই কোয়েশ্চন তোমরা একটু দেখবা। এই কোয়েশ্চন গুলা এই 7.5 এখানে একটু ভুল থাকতে পারে, কেমনে যেন ভুল ছিল। 7.6 এটা দরকার নাই, এটা স্যার আপনি না বললে তো আমরা -0 করতাম, আপনি বলছেন ভালো হয়েছে। আমি তো বারবার জিজ্ঞেস করলাম, বইয়ের মধ্যে তো মাইনাস লেখা পিটি। আমি তো বলার জন্যই আছি। জি স্যার। কিন্তু তোমাকে পড়তে হবে, তোমাকেই, আমাকে পড়লে হবে না। আচ্ছা আপনি না বললে এখানে তো আমরা আবার 1 প্লাস n দেয় নাই, এখানে আবার n প্লাস 1 দেয় নাই। হ্যাঁ দেয় নাই স্যার। আচ্ছা ওই যে ওই ক্যালিফোর্নিয়া ইকুয়েশন দিয়ে করছে, সে আবার আরেকটা পরবর্তীতে আমরা দেখি দিছে কিনা। যাই হোক, তোমরা যখন আরো হায়ার স্টাডি করবে আরো অন্যরকম দেখতে পারবে। দেখো এখানেও সেই একই জিনিস করছে, আমি চাই তোমরা অঙ্কটা শিখো। ও এখানেও সে একই ভাবে এক্সপ্লেন করছে, মনে আছে, মনে পড়তেছে তো? এখানেও দেখো করছে ওই টেবিলটা, এখানে একটু অন্যভাবে, ওই যে 100 বছর 50 বছর বন্যা কত হবে। আমরা এইগুলা দিয়ে কয়েকটা আগামী ক্লাসে একটা অঙ্ক করবো, আরেকটা নতুন চ্যাপ্টার, ওইটা আরেকটু শর্ট, ওটা শেষ করে দিব। তারপরে একটা পরীক্ষা নিব আর ভাইবা নিব, এই যে এখানে n+1, বুঝতে পারছো? দেখছো খেয়াল করে? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ এখন আবার স্টার চিহ্ন দিছে, তার মানে এখানে কিছু স্টার চিহ্ন দিয়ে লিখতে স্যার, এটা ক্যালিফোর্নিয়া ওয়েবল প্রবাবিলিটি ইকুয়েশন, এটা হলো ওয়েবল, কি বুঝতে পারছো? আর ওইটা ছিল ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, আর এটা ইউজড ইন গাম্বেল মেথড, তাহলে ওর প্রবাবিলিটি ইকুয়েশনটা গাম্বেল ইউজ করছে। ঠিক আছে, আমার মনে হয় আমি পুরাটাই করছি। এই অঙ্কটা করবা, যে গাম্বেলের দিয়া এই যে টি ইয়ার্স রিটার্ন পিরিয়ড, তার চেয়ে বরং আমি বলেই দিই কোন অঙ্কটা করবা, সেটাই সুবিধা হয়। যদি পারো করবা, এই অঙ্কটাই করো। এই যে এখানে এক্স বারের মান বের করা হয়েছে, এটা কোন অঙ্কটা, এটা করলেই আমার মনে হয়। एग्जांपल কত স্যার? एग्जांपल কত স্যার? হ্যাঁ एग्जांपल 7.59 আর পৃষ্ঠা পেজ নাম্বার 469 পৃষ্ঠা। কই, হ্যাঁ 4, এটা নামে না কেন?
68 69 এইটা পেজ নাম্বার কত? 67 67 68 70। আর এগুলা একই অঙ্ক। আমি এগুলার গুরুত্ব আছে অনেক, আগামী ক্লাসে একটু বর্ণনা করব আসলে কি বাই করলাম। ওই যে আমাদের বলে না এই রিভারটা 100 বছরের বন্যা থেকে প্রোটেক্টেড। এখন বুঝতে পারছো 100 বছরের বন্যা প্রোটেক্টেড। ও এই যে গ্রাফটা করলাম, এটা কি 1 বছর রিটার্ন পিরিয়ড, 10 বছর, এটা 100 বছর। ঠিক আছে, এটা আমি এক্সটেনশন করে দেব। 100 বছরের বন্যা ডিসচার্জ কত হবে সেটি। এখন কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার এটা 20 30 40 50 মানে 100 বছরের উপরে চলে যাবে। আমরা একে বড় করলে হবে স্যার। হ্যাঁ, গ্রাফটা বড় করলে তো হবে স্যার। বুঝি না। চারটা বড় করলে হবে না? 100 বছর পর্যন্ত নিতে পারবো তো। তুমি 100 বছরের এইটা আরো বেশি দাও, 9000 থেকে এটা আরো বেশি দাও, তাহলে হয়ে যাবে। আর ইকুয়েশনটা দিয়ে এই চারটা আরো বড় করতে পারো। ঠিক আছে, এটা কত? 9000 না? আমি 15000 দিয়ে দিই। ও এটা দাও তো, জানোই, জানো না? দেখান স্যার। ফরম্যাট এক্সিসে যাব, এখানে 9000 ম্যাক্সিমামের জায়গায় আমরা কত দিব? 15000 দিই। 15000। ঠিক আছে? জি স্যার, নিচে নেমে গেছে। নিচে নেমে গেছে। তা 100 বছর হলে এইটাকে এক্সটেন্ড করতে হবে এইটা, তারপরে এখান থেকে এইটা কত হবে সেটা প্রায় আমার মনে হয় 11000 হতে পারে নাকি। এখন চার্ট টাইটেল দিতে হবে, এটা দিতে হবে, ও ওয়াইএক্স, এখানে আমি ওয়াই এক্সিস এর ডিসচার্জ দিতেছি, এটা রিটার্ন পিরিয়ড বের করতে হবে, পরে সুন্দর করে করবা। ভেরি গুড, তুমি তো দেখি ভালোই পারো। তোমার নাম কি? মোমেন স্যার। মোমিন মিয়া তো ভালোই পারো। আমার মনে হয় আরো দু একজন পারো, যারা কথা বলতেছো না তাদের মধ্যেও কয়েকজন থাকে খুবই ভালো পারে। আরে স্যার অনেকেই পারে স্যার, বলেন আর কি, শুধু কথা আমি বলি বেশি। যাই হোক, কথা বেশি বেশি বলা ভালো কিনা খারাপ জানি না। সবচেয়ে কম কথা বলে ক্লাসে চাইনিজরা, একদমই কথা বলতে চায় না, জোর করে বাইর করা যায় না কথা। আর বাঙালিরা একটু বেশি বলে, ইন্ডিয়ানরা আরো বেশি বলে, ওদের পটপটানি বেশি। তারপরে আর জার্মানরা খুবই পারফেক্ট কথা বলে, ইয়েস নো, মানে যেটা বলবে ওইটাই কারেক্ট। কি আমার কথা বুঝতে পারছো? মানে মানে কালচারাল মেন্টালিটি ডিফারেন্ট এবং তারা ওইভাবেই চলে। দেখবা যে ইন্ডিয়ানদের গলাবাজি বেশি থাকে। আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম।